হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে প্যাসেজ সমাধান। তো প্যাসেজ সমাধান নিয়ে আমি শুরুতে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করব। সেই জিনিসটা হচ্ছে যে প্যাসেজ সমাধান এরকম একটা টপিক যে মোটামুটি আমরা সবাই এর ব্যাপারে কিছু বেসিক ব্যাপার আমরা জানি। কি আমরা বেসিক ব্যাপার জানি যে একটা আর্টিকেল বা একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজের উপরে ভিত্তি করে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। আর সেই প্যাসেজের নিচে সেই প্রশ্নগুলো থাকে, 5টা প্রশ্ন থাকে। এক একটা প্রশ্নে 4 মার্ক করে থাকে এবং টোটাল মার্ক হয় হচ্ছে 20 নাম্বার। এখন আমাদের যে জিনিসটা হয় যে আমরা প্যাসেজ নিয়ে তেমন একটা মাথা ঘামাই না। প্যাসেজ কোনোভাবে দিয়ে আসা যাবে, প্যাসেজ অ্যান্সার করে ফেলা যায়, অন্যগুলোকে আমরা হচ্ছে প্রায়োরিটি দিই। তো আমি যে জিনিসটা বলবো সেই জিনিসটা হচ্ছে যে না, একটা জিনিস সবসময় যখন আপনি হচ্ছে ক্লাস করছেন বা যখন হচ্ছে আপনি চাকরির পড়া কারো কাছ থেকে বুঝতে চাচ্ছেন, যেখানেই হোক, দেখবেন যে কিছু কথা থাকে রিপিট। কিছু কথা থাকে রিপিট, কারণ চাকরির পড়াগুলো সবগুলোই হচ্ছে অনেকটা কপি পেস্ট ভিত্তিক। অনেকটা কপি পেস্ট ভিত্তিক। আপনি যদি কখনো কাউকে পড়ান ক্লাস 9-এর, আপনি দেখবেন যে সবকিছুই বা পুরনো কোনো বই থেকে বা আগের স্যার এইভাবে পড়িয়েছে বা আপনি আপনার মতো করে বুঝিয়েছেন, কিন্তু জিনিসটা নতুন। কারণ হচ্ছে আমাদের চাকরির পড়াশোনা এগুলো কোনো নতুন কোনো প্রকাশিত উপন্যাস না, যেখানে হচ্ছে আপনি নতুন টুইস্ট পাবেন, নতুন ঘটনা পাবেন। ঘুরে ফিরে ব্যাপারগুলো একই, কিন্তু আমার জন্য কতটুকু হচ্ছে সেই জিনিসটা হেল্পফুল, সেটা হচ্ছে কথা। কারণ কেউ হচ্ছে যে দেখা যায় যে ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বলতেছে, একটা একটা গন্তব্যে যেতে হবে, কেউ বলতেছে যে এইভাবে ঘুরে ঘুরে গিয়ে এখানে যাওয়ার জন্য, আর কেউ জাস্ট বলতেছে এইখান থেকে এইখানে যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে ফ্যাক্টর। কিন্তু দুইটা জায়গাতেই আপনাকে মনে রাখতে হবে যে আপনি এইখান থেকে এখানে যান আর এইখান থেকে এইভাবে এইভাবে যান। হাঁটতে হবে আপনাকে, হাঁটতে হবে আপনাকে। আপনি যদি একটা জিনিস ফিক্স করে ব্রেনে বসে থাকেন যে আপনি কোর্স করেছেন, আপনি হচ্ছে এরপরে সবকিছুই পারবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা লাস্ট যেদিন ফোকাসের কথা বলেছি, সেই ফোকাসের ব্যাপারে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি কতটুকু ইমপ্লিমেন্ট করেছেন। সো ইমপ্লিমেন্ট একটা অনেক বড় ব্যাপার। আপনি কতটুকু অ্যাপ্লাই করেছেন সেটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে? তো আমার দায়িত্বটা হচ্ছে আপনাকে শুধুমাত্র গাইডেন্স দেয়া, শুধুমাত্র নির্দেশনা দেওয়া, একটা জিনিসকে সহজ করে বুঝিয়ে দেয়া। এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো আপনি হয়তোবা নিজেও খুঁজে খুঁজে পেতে পারবেন, কিন্তু আপনার হয়তোবা 3 মাস অথবা 1 বছর, 2 বছর, 3 বছর লেগে যাবে। ঠিক আছে? আপনার 10-12টা বই নিয়ে বসতে হবে বা 12টা বই নিয়ে বসতে হবে। এইভাবে এইভাবে আপনি হয়তোবা কিছু এক্সপিরিয়েন্স জেনারেট করবেন। এক্সপিরিয়েন্স তো এইভাবেই হয়। আপনি যে প্রিলি পাস করেছেন, প্রিলি পাস নিয়ে দুইটা যদি কথা বলতে বলা হয় আপনি বলতে পারবেন, কিন্তু যেই ছেলেটা নতুন, সেই ছেলেটা আপনার অবস্থানে আসতে তার কিন্তু অনেকটা সময় লাগবে। সময়ও কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। সো এই শিক্ষাটা, এই এক্সপিরিয়েন্সটা আমরা যখন আমাদের জুনিয়রদের সাথে শেয়ার করি, তার অল্প সময়ে এই জিনিসটা একটা আইডিয়া পেয়ে যায়। ঠিক আছে? একটা রাস্তায় আপনি নিজে নিজে হেঁটে যেতে পারবেন, কিন্তু আরেকজন যদি রাস্তার শুরুতেই বলে দেয় যে এই দিক থেকে ডানে যাবেন, ডানে গিয়ে সোজা যাবেন, তাহলে আপনার হচ্ছে এই দিক সেদিকে একটু ঘোরাফেরার ব্যাপারটা কমে যায়। সো আমি বলবো আজকে যে পেসেস সমাধানের কথাটা বলবো, এটা হচ্ছে একটা এরকম একটা জায়গায় ঘোরাঘুরির ব্যাপার বা এরকম একটা জায়গা, এরকম একটা কথা বলা, সেই জিনিসটা হচ্ছে আপনি অনেক কিছু কমন পাবেন। কিন্তু ইমপ্রুভের ব্যাপারটা হচ্ছে 10 থেকে আপনার 7 হয়ে আছে, সাথে 2 যোগ করলেন, এই 2 মানে হচ্ছে ইমপ্রুভ। কিন্তু আপনি যদি 10-এ 0 থাকে, তখন সেটাকে যদি আপনি 5 করেন, তাহলে সেটা হচ্ছে আপনার গ্রোথ, বা সেটা হচ্ছে আপনার, আপনি হচ্ছে শুরু করলেন, জার্নি শুরু করলেন। তো জার্নি শুরু করাটা আহ সহজ, খুব দ্রুত করা যায়, কিন্তু এই ইমপ্রুভ করাটা হচ্ছে কঠিন। 7 থেকে আর 2 মার্ক রেডি করাটা হচ্ছে কঠিন। সেই জন্য আমি বলবো যে আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে ক্লাসটি করবেন। এবং আরেকটা জিনিস যে 10টা কথা আমি বললে, আমি যদি শুরুর 3টা কথা বলি, যে 3টা কথা হচ্ছে আপনি জানেন, তাহলে আপনি ধৈর্য ধরবেন। আপনি এরকম একটা ইয়াতে আসবেন না, ডিসিশনে আসবেন না, ধুর এগুলো তো আমি জানি। আপনি 3 নাম্বারে হয়তোবা 3টা পর্যন্ত পয়েন্টে আপনি সবই জানেন, কিন্তু 4 নাম্বার পয়েন্টটা আপনার কাছে নতুন লাগছে।
5 নাম্বার পয়েন্টটা জানেন কিন্তু 6 নাম্বার পয়েন্টটা নতুন লাগছে, 7 8 জানেন, 9 নাম্বার পয়েন্টটা আর 10 নাম্বার পয়েন্টটা নতুন লাগছে। তো এই যে আপনি 3 4 আর 5 9 10 এই পয়েন্ট গুলো হচ্ছে, এই কয়েকটা পয়েন্ট আপনি নিজেকে জানতে পারলেন, এই মানে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, এই মানে এর মানে হচ্ছে আপনি হচ্ছে ইমপ্রুভ করলেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কথা। আপনাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরাতে নিয়ে যাব, আপনি কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সবই চিনেন, কিন্তু গিয়ে দেখা গেল যে একটা জায়গায় খাবার দোকান আছে, সেটা আপনি টেস্ট করে দেখেন নাই, ট্রাই করে দেখেন নাই, তো সেটা খেয়ে দেখলেন বাহ ভালো তো। তো এইরকম হচ্ছে ইমপ্রুভের ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, দিন শেষে চাকরিটা আপনার। ঠিক আছে, আপনার বাবাকে কত ভালো ডাক্তার দেখাবেন, আপনার মা অসুস্থ হলে কত ভালো হাসপাতালে আপনি ডাক্তার দেখাতে পারবেন, আপনার সন্তানকে কত ভালো স্কুলে আপনি হচ্ছে ভর্তি করাতে পারবেন, বা কতটুকু তাকে শিক্ষা খরচ দিতে পারবেন, বা তাকে হচ্ছে লিভিং কস্ট আপনার ফ্যামিলির কতটুকু আপনি বিয়ার করতে পারবেন, এই সব কিছু ডিপেন্ড করতেছে আপনার চাকরির উপরে, আপনি কেমন চাকরি করবেন। আর আপনার চাকরিটা ডিপেন্ড করতেছে আপনি বর্তমানে কেমন ইমপ্রুভ করতেছেন, কেমন ধারাবাহিকতা মেনটেন করতেছেন, কতটুকু চেষ্টা করতেছেন। ঠিক আছে, আপনার যে রুমমেট আছে সে হয়তোবা চাকরি পেয়ে একটা জায়গায় সেটেল হয়ে যাবে, আপনার বান্ধবীর হয়তোবা একটা ব্যবসায়ীর সাথে, বা সে নিজেও একটা চাকরি পেয়ে সেটেল হয়ে যাবে। ফেসবুকে যে এই ছেলেটা হচ্ছে সিস্টেমকে গালি দিচ্ছে, আপনিও হচ্ছে গালি দিয়ে সামিল হয়ে তার সাথে ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে, সেও হয়তো বা বাবার বিজনেস দেখবে, আমরা অতীতে কলেজ লেভেলে দেখেছি, হাই স্কুল লেভেলে দেখেছি, অনেক ফ্রেন্ড আছে পড়াশোনা করে নাই এরকম, আমার চেয়ে নর্মাল ছিল, কিন্তু বাবার বিজনেস দেখে বা অনেক ওই টইটম্বুর করে ঘোরাঘুরি করছে, বিয়ে শাদী করে ফেলেছে, সেন্ট মার্টিন গিয়ে ছবি দিচ্ছে, বেশ ভালোই চলতেছে, কিন্তু আমাকে চাকরির জন্য চেষ্টা করতে হচ্ছে। সো দিন শেষে আপনার কপাল, আপনার ফেট আপনার কাছে, আপনার ফিটটা আপনার কাছে। সো আজকে থেকে 2 বছর পরে, আজকে থেকে 3 বছর পরে আপনার যখন চাকরির বয়সটা শেষ হয়ে যাবে, তখন আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন, ঠিক আছে, এই জিনিসটা মনে রেখে আপনি হচ্ছে পড়াশোনা করবেন। কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে না, কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে না। কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করবে যে এই জিনিসগুলো বা ওই জিনিসগুলো তো, এগুলো তো ইয়েতেই পাওয়া যায়, অমুক বইতে পাওয়া যায়, জিআরইতে তো পাওয়া যায়, বা অমুক বইতে পাওয়া যায়, বা হচ্ছে লাইব্রেরিতে দেখেছি পোলাপান 2 3 জন মিলে হচ্ছে এই জিনিসগুলো নিজেরা নিজেরা সলভ করে ফেলে, এগুলোর জন্য কি আর মানুষের কাছে শুনতে হয়, জানতে হয়? দেখেন, কেউ যদি 3 জন ফ্রেন্ড থাকে, তারা যদি গ্রুপ স্টাডি করে, আপনার ভার্সিটি লাইফে দেখেছেন কিছু কিছু গ্রুপে গ্রুপে বন্ধু ছিল, তারা গ্রুপ স্টাডি করতো, বাট আপনাকে তাদের ফাইল শেয়ার করতো না। তো এরকম যে জিনিসটা অনেক মূল্যবান, আমার কাছে অনেক হীরামানিক আছে, আপনাকে দেই নাই, তো এইটার আপনার কোনো দাম আছে? আপনার কাছে এই হীরার কোনো দাম আছে? দাম নাই। সো আমাদের কাছে, অনেকের কাছে অনেক কিছু আছে, অনেকের কাছে অনেক এলিমেন্টস আছে, অনেক ইনফরমেশন আছে, অনেকের কাছে হ্যান্ড আছে, দেখবেন অনেকে অনেক হ্যান্ড করেছে, কেউ কাউকে দেয়, দেয় না। সো দিন শেষে আপনার কপাল আপনার, আপনার চেষ্টা আপনার, আপনার পরিশ্রম আপনার। ঠিক আছে, সো প্রভাবিত হতে গেলে ভাববেন যে আপনি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না আপনি লাভবান হচ্ছেন। দিন শেষে আপনার লাইফটা আপনার, দিন শেষে আপনি আপনার ঘরে ফিরে যাবেন, আপনার ফ্যামিলির সাথে থাকবেন। নিজের ফ্যামিলির ভালোর জন্য হলেও নিজের চেষ্টাটা করতে হবে, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। যেহেতু এত দূর আসতে পেরেছেন, সামনের দিনটাও, সামনের পথটাও হচ্ছে আপনি পাড়ি দিতে পারবেন, এই প্রত্যাশায় আজকের ক্লাসটা হচ্ছে শুরু করছি। প্যাসেজ সমাধান, সহজ কথাবার্তা। তো সহজ কথাবার্তা যে জিনিসটা হচ্ছে, প্যাসেজ সমাধানের ক্ষেত্রে আমরা যে প্রবলেম গুলো ফেস করি, আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। আপনাদের কারো কি কোনো কথা আছে যে প্যাসেজ নিয়ে আপনারা কোনো কিছু প্রবলেম ফেস করেছেন? এই প্রশ্নগুলো আগে শুনতে চাই এবং উত্তরগুলো শেষে দিতে চাই। সময় বেশি লাগে, জি, বোঝা যায় ওই মানে অ্যান্সার করতে গেলে সময়টাই আসলে বেশি লাগে। ও আচ্ছা, সময়টা বেশি লাগে। হ্যাঁ, অ্যান্সার করতে গেলে সময়টা বেশি লাগে, করার জন্য রাখা হয়, সময় বেশি লাগে। ওকে, আর শেষে অ্যান্সার করি তো, সো এগুলো যে তালগুল পাকায় ফেলে। ওকে ওকে, টাইটেল, খুবই ভালো কথা বলেছেন। টাইটেলটা ধরতে, হ্যালো ভাইয়া, টাইটেল দারুন দারুন, টাইটেলটা ধরতে একটু কষ্ট হয়। ওকে, 3 জন 3টা পয়েন্ট বলেছেন, 3 জনকে আমার অবশ্যই থ্যাংক ইউ দিতে হয় আমার পক্ষ থেকে, কারণ 3 জনের পয়েন্টটাই একদম ভালো। সো একজন বলেছেন যে সময় বেশি লাগে, একজন বলেছেন টাইটেল নিয়ে হচ্ছে টাইটেলটা ধরতে প্রবলেম হয়,
আরেকজন বলেছেন শেষে গিয়ে লিখতে গিয়ে ঝামেলা হয়। খুবই সুন্দর কথা ভাইয়া বলেছেন। কোশ্চেনের অ্যান্সার গুলা কিভাবে লিখবো একটু যদি বলতেন, মানে ওকে, ভিতর থেকে না একজন নিজে। বলেছেন যে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে লিখবো, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে লিখবো। সো 1 2 3 4 চারটা প্রশ্ন পেয়েছি, চারটা প্রশ্নই রিলিভেন্ট এবং গুরুত্বপূর্ণ। চারজনকেই আমার পক্ষ থেকে সত্যি থ্যাংক ইউ, কারণ আপনারা খুবই একেবারে রিলিভেন্ট প্রশ্ন করেছেন। এইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। সো আমরা শুরু করি। প্রথম আমরা যখন পেসেস সমাধান করতে যাব, তো এই যে কথাটা বলেছেন যে শেষে গিয়ে অ্যান্সার করেন, কারণ প্যাসেজ এরকম একটা টপিক আমাদের কাছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা হচ্ছে একে অবহেলা করি, ঠিক আছে? সবচেয়ে বেশি অবহেলিত একটা টপিক, ঠিক আছে? অনেকটা নায়ক বাপ্পারাজের মতো অবস্থা, সে অনেক বেশি অবহেলিত। সো প্যাসেজ সমাধানটা হচ্ছে অনেক হচ্ছে আমাদের কাছে অবহেলিত, আমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করি না। ভাই সামারি লিখতে গেলেও সামারিটা বড় হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, সামারি লিখতে গেলেও বড় হয়ে যায়। সামারির জন্য আমাদের আরেকটা ক্লাস আছে, ওইটা হচ্ছে আমরা মোটামুটি ভাবে সলভ করব একদম পার্ট বাই পার্ট। সো এখন ওকে ভাই, ধন্যবাদ। যে প্যাসেজে আমরা হচ্ছে অবহেলা করি প্যাসেজকে। সো আমরা যখন এক্সাম হলে যে যাই, তখনও আমাদের সেই অভ্যাসটা থাকে যে আমরা হচ্ছে প্যাসেজটা পড়ে দিব। এটা কিভাবে দিতে হয়, এটা তো প্রশ্ন, এটা তো পুরোটা পড়তে হবে, পড়ে দিতে হবে। আর প্যাসেজ এত বড় প্যাসেজ থাকে, যেই প্যাসেজটা হচ্ছে আমরা দেখে বলি যে আচ্ছা পড়েই দিই, এরকম একটা আমাদের ভিতরে টেন্ডেন্সি শুরু হয়। কিন্তু প্যাসেজটাও অঙ্কের মতো খুঁজে খুঁজে, মানে ক্যালকুলেট করে আমাদের হচ্ছে ভেবে চিন্তে অ্যান্সার করতে হয়। আর যদি আপনি ভেবে চিন্তে মোটামুটি অ্যান্সার করেন, মানে কাছাকাছিও অ্যান্সার করেন, আপনি অনেক মার্ক তুলতে পারবেন। কারণ 20 নাম্বারের মাঝে আপনি 15 মার্ক তুলে ফেলতে পারবেন যদি এভারেজ লেখেন, মোটামুটি মোটামুটি লিখলে আপনি 15 তুলে ফেলতে পারবেন। আর যদি পয়েন্ট বাই পয়েন্ট দেন, একেবারে 20-এ 20 তুলাও আপনার হচ্ছে পসিবল, আপনার পক্ষে পসিবল। কারণ এক একটা প্রশ্নে 4 মার্ক থাকে, 4 থেকে আপনাকে যদি 3 করেও দেয়, তাহলে 3 × 5 = 15 হয়। 4 থেকে 3 করে দিলেও 3 × 5 = 15 হয়। সেই জন্য পেসেজ সবসময় হচ্ছে আপনি সমাধান করবেন মাঝামাঝি কোনো একটা সময়, ধরেন 2 নম্বর ক্ষেত্রে না হোক, 3 নাম্বার বা 4 নাম্বার। যখন আপনি হচ্ছে 3 নং কোনো তৃতীয় ধাপে কোনো প্রশ্ন অ্যান্সার করতেছেন বা 4 নম্বরে অ্যান্সার করতেছেন, তখন হচ্ছে আপনি পেসেজের দিকে যাবেন। শুরুতে অঙ্ক করেছেন, পরে হয়তো বা বিজনেস লেটার করেছেন, পরে আপনি পেসেজে চলে যাবেন, বা পরে শর্ট নোট দিয়েছেন, পরে পেসেজে চলে যাবেন, এরকম। একদম লাস্টের দিক দিয়ে গিয়ে আমাদের ফোকাস রাইটিং, সরি, আমাদের রিটেন এক্সামে আমরা একদম লাস্টের দিক দিয়ে গিয়ে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা কি করব, যেগুলো আমরা হচ্ছে মুখস্থ বিদ্যা বা ভাবতে হয় কম, ব্রেনের উপরে প্রেসার কম পড়ে, আমরা দ্রুত লিখতে পারি, লিখা আগাতে পারি, এগুলো হচ্ছে আমরা লাস্টের দিকে লিখবো। কারণ লাস্টের দিকে আমাদের ব্রেইনের উপর প্রেসার পড়ে, হাতের স্পিড একটু বেড়ে যায়, কারণ আমাদের সময় তখন কম থাকে। তো সেই জন্য ধরেন ফোকাস রাইটিং গুলো চেষ্টা করবেন শেষের দিকে লেখার জন্য, অঙ্কটা শুরুর দিকে লেখার জন্য, কারণ আপনাকে ভেবে ভেবে করতে হবে। পেসেজ সমাধান গুলো শুরুর দিকে বা মাঝের দিকে করার ট্রাই করবেন, তাতে আপনার হচ্ছে সময় হবে। এখন এইটা আপনি শেষের দিকে দেন, কারণ হচ্ছে পেসেজের দিকে আপনার হচ্ছে গুরুত্ব কম, সো মাঝখানে দিবেন। এখন কিভাবে আমরা হচ্ছে পেসেজটা সমাধান করলে আমরা ভালো একটা আনসার করে আসতে পারবো, সেটা নিয়ে হচ্ছে আমরা হচ্ছে আলোচনা করব। ওকে। আর কেউ বলেছিলেন যে সময় বেশি লাগে, আর হচ্ছে টাইটেল, আর হচ্ছে আহ এটা ছিল হচ্ছে কোশ্চেন, আনসার করব কিভাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। সময় বেশি লাগে, এই ব্যাপারগুলো একটা একটা করে আমরা হচ্ছে কথা বলার পর্যায়ে আমরা এই প্রশ্নগুলোর সলিউশন করার ট্রাই করব। দেখেন, পেসেজ যখন আপনি হচ্ছে অ্যান্সার করতে যাচ্ছেন, তখন আপনি পেসেজ থাকবে উপরে, উপরে থাকবে পেসেজ, এখানে পেসেজ আছে, আর এখানে আছে হচ্ছে প্রশ্নগুলো। তো আপনি প্রথমে যে জিনিসটা করবেন, প্রশ্নগুলো হচ্ছে প্রশ্নগুলো পড়ে ফেলবেন। প্রথমে আপনি প্রশ্নগুলো পড়ে ফেলবেন, এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কথা। এখন প্রশ্নগুলো পড়ে আপনি কি করবেন, প্রশ্নগুলো পড়ে আপনি কি করবেন, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে প্রশ্নগুলো যখন পড়বেন, তখন প্রশ্ন থেকে পাওয়া নির্দেশনাটা আপনি হচ্ছে ফলো করবেন। যে কি কিওয়ার্ড আছে, একটা কিওয়ার্ড আপনি হচ্ছে
নেবেন, একটা প্রশ্ন থেকে পাওয়া কিওয়ার্ড নেবেন। ধরেন বলেছে হোয়াট ইজ এজেন্ট ব্যাংকিং, আপনি তখন এজেন্ট ব্যাংকিংটাকে হচ্ছে কিওয়ার্ড হিসেবে ধরবেন, ঠিক আছে? তারপরে বলেছে যে বাংলাদেশ ইজ ডেভেলপিং ইন হুইচ সেক্টর, এরকম একটা প্রশ্ন বলেছে যে বাংলাদেশ কোন সেক্টরে খুব উন্নতি করছে, তার মানে কি ডেভেলপিং সেক্টর, আপনি লিখে রাখবেন ডেভেলপিং সেক্টর। তারপরে বলল ধরেন 1980 সালে কি আহ, আহ, এই ব্যবস্থা প্রচলন করে, 1980 সালে কি এই ব্যবস্থা প্রচলন করে, আপনি কি করলেন 1980 সালটাকে কিওয়ার্ড হিসেবে ধরে নিলেন। এরকম প্রত্যেকটা প্রশ্নের ভিতরেই একটা কিওয়ার্ড থাকে, ওই কিওয়ার্ডটাকে আপনি ধরে নিলেন। বলল যে গ্রিন ব্যাংকিং এর সংজ্ঞাটা বলুন, তাহলে আপনি লিখে দিলেন গ্রিন ব্যাংকিং। বললো যে এই প্যাসেজটার একটা সুইটেবল টাইটেল দেন, এখানে কি টাইটেলটা হচ্ছে কিওয়ার্ড। সো প্রথমে কি আমাদের কাজ কি, প্রথম ধাপে কাজটা হচ্ছে প্রশ্নগুলো পড়ব, পড়ে কিওয়ার্ড আমি হচ্ছে সিলেক্ট করব, কিওয়ার্ড গুলো আমি হচ্ছে সিলেক্ট করব, এইটা হচ্ছে আমার প্রথম কাজ। এইগুলো আমার প্রথম কাজ, এটা আমার মাথায় রেখে দিব অল্প সময়ের জন্য। আমাকে এটাকে মাথায় রাখতে হবে যে কি কি কিওয়ার্ড আছে। আপনাকে বেশি কিওয়ার্ড মনে রাখার দরকার নাই, আপনি যে 5টা প্রশ্নের 5টা কিওয়ার্ড রাখবেন, সো 5টা কিওয়ার্ড অল্প সময়ের জন্য মাথায় রাখতে পারবেন না? অবশ্যই রাখতে পারবেন, মনে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? দরকার হয় আপনি হচ্ছে একটা মার্কার নিয়ে নিবেন, একটু কিওয়ার্ডের উপরে দাগ দিয়ে রাখবেন, যদি মনে না থাকে একটু প্রশ্নের উপরে তাকালেই যেন কিওয়ার্ডের উপরে আপনার চোখটা পড়ে যায়। এই হলো গিয়ে আপনার প্রথম ধাপ প্যাসেজ পড়ার ক্ষেত্রে। কি কি করবেন, প্রশ্নগুলো পড়বেন, পড়ে কিওয়ার্ডটা আপনি হচ্ছে দেখবেন। তার তারপরে যে জিনিসটা হচ্ছে আমাকে কি করতে হবে, ওই যে যে জিনিসটা বললাম যে আমাকে হচ্ছে কিওয়ার্ড গুলো নিয়ে নিতে হবে। ওকে ফাইন, কিওয়ার্ড গুলো আমি নিয়ে নিলাম। পেসেজটা আমি পড়া শুরু করব, পেসেজটা আমি পড়া শুরু করব। কিভাবে পড়া শুরু করব? ডাবল স্পিড রিডিং, মানে অ্যাজ ইউজুয়াল আমি যত দ্রুত পড়ি তার চেয়ে আমি ডবল স্পিডে এটাকে আমাকে রিডিং দিতে হবে। এক পলকে আমাকে এই জিনিসটা দেখে ধারণা অথবা অনুমান অথবা কল্পনা করার শক্তি বৃদ্ধি করিতে হইবে, ঠিক আছে? অনুমান, কল্পনা, আন্দাজ। দেখলেন লেখা আছে এজেন্ট ব্যাংকিং, আপনাকে ধরে নিতে হবে যে এটা এজেন্ট ব্যাংকিং নিয়ে বলতেছে। দেখলেন গ্রিন ব্যাংকিং, আপনি ধরে নিতে হবে এটা গ্রিন ব্যাংকিং নিয়ে বলছে। দেখলেন ক্লাইমেট চেঞ্জ, বুঝতে হবে এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলেছে। দেখলেন আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বুঝলেন আনএমপ্লয়মেন্ট নিয়ে বলেছে। কিছু কিওয়ার্ড বুঝিয়ে দেয় এই প্যাসেজটা কি নিয়ে কথা বলেছে। যদি দেখেন স্ট্রিট অ্যাক্সিডেন্ট, বুঝবেন যে সড়ক দুর্ঘটনা নিয়ে বলেছে। কোথাও দেখলেন পদ্মা সেতুর কথা বলেছে, বুঝবেন যে একটা পদ্মা সেতু নিয়ে বলেছে। এইরকম একটা প্যাসেজ আপনি ডবল স্পিড রিডিং দিয়ে অনুমান, কল্পনা শক্তি বৃদ্ধি করবেন। এখন কেউ বলতে পারেন ডবল স্পিড রিডিংটা কিভাবে হয়, আমি কি ফু দিলেই ডবল স্পিড রিডিং হয়ে যাবে? আর এটা তো এরকম যে ভালো করে পড়ো, ভালো করে পড়ো। তো ডবল স্পিড রিডিং এর কিছু তো অ্যাপ্রোচ, কিছু তো কৌশল থাকতে পারে। হ্যাঁ, কৌশলটা হচ্ছে যে আপনি প্রথমে মন থেকে মুছে দিবেন যে আপনি অনুবাদ করতে বসেন নাই। আপনি যখন পেসেজ পড়বেন তখন আপনি মন থেকে মুছে নিবেন যে অনুবাদ করতে বসেন নাই। আপনি একটা সেন্টেন্স পড়েছেন, সেই সেন্টেন্সটার বুঝেন নাই বা ইংলিশে বুঝেছেন কিন্তু আপনি নিজে বুঝেছেন, কিন্তু ভাষায় আপনি প্রকাশ করতে পারতেছেন না। আপনি ভাষায় প্রকাশ করতে পারতেছেন না, ফাইন, পরের লাইনে চলে যান। এইভাবে আপনাকে অনুমান শক্তি বাড়াতে হবে। আমরা যে জিনিসটা করি, যখন হচ্ছে পেসেজ পড়ি আমরা ই করি, তখন আমাদের মনে হয় যে আমাদের বোধহয় দায়িত্ব দেওয়া হয়েছে এটাকে বাংলা করার জন্য। আসলে বাংলা করার জন্য দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনি আদৌ এটাকে বাংলা বুঝলেন কিনা, বাংলাতে বুঝলেন কিনা সেটা আপনার প্রশ্নকর্তা কিন্তু যাচাই করতে বসে নাই। সুতরাং আপনার এখানে গুরু দায়িত্ব এইটা না যে আপনি হচ্ছে এটার বাংলা করবেন বা বাংলা করে করে পড়বেন, ঠিক আছে? যে আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটি করি, এইভাবে ভেঙে ভেঙে বাংলা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আর এই বাংলা করেও আপনার কোনো লাভ নাই।
ঠিক আছে? আপনি যদি ভুলভাল ইংলিশ করেও আপনি যদি মিনিংটা বুঝেন তাহলে কিন্তু আপনার হচ্ছে হয়ে যাচ্ছে কাজটা। পরের যে কথা আছে যে প্রয়োজনীয় বাক্যে এবং অপ্রয়োজনীয় বাক্যে নয়, এই এই যে প্রয়োজনীয় বাক্যে সময় এবং অপ্রয়োজনীয় বাক্যে নয়, ঠিক আছে, এরকম একটা কথা এখানে আছে। এর আগে কি গিয়েছিল? সেম কথাই, প্রয়োজনীয় তথ্য বনাম অপ্রয়োজনীয় তথ্য, এই কথাটাই, যে প্রয়োজনীয় বাক্যে সময় দিবেন, অপ্রয়োজনীয় বাক্যে সময় দিবেন না, আপনার সময় কমে যাবে। এখন বলতে পারেন প্রয়োজনীয় বাক্যে আমি কিভাবে বুঝবো এটা প্রয়োজনীয় বাক্য আর কিভাবে বুঝবো এটা অপ্রয়োজনীয় বাক্য? একটা প্যাসেজ ধরেন এইরকম, এই প্যাসেজের ভিতরে আপনি যে কিওয়ার্ড গুলো শুরুতে পড়ে এসেছিলেন, বলতে পারেন যে হঠাৎ করে কিওয়ার্ড আমি তো আবার ভুলে গেলাম। কিওয়ার্ড হচ্ছে এই যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্রশ্ন থেকে আপনি হচ্ছে কিওয়ার্ড নিয়ে আসবেন, প্রত্যেকটা প্রশ্ন থেকে কিওয়ার্ড নিয়ে আসবেন। সেই কিওয়ার্ডটাকে আপনি কি করবেন, আপনি যখন প্যাসেজটা পড়বেন তখন আপনার সেই প্যাসেজে প্রত্যেকটা লাইনে আপনি খেয়াল করবেন যে আপনার কি কোনো কিওয়ার্ড কি সেখানে সেই কিওয়ার্ডটা কি মিলে গেছে কিনা। ধরেন এজেন্ট ব্যাংকিং পড়েছেন, এখন এজেন্ট ব্যাংকিংটা এইখানে আছে, আপনি হাইলাইটার যে নিয়েছেন সেখানে মার্ক করবেন। তারপরে ধরেন 1980 সাল, আপনি এখানে মার্ক করবেন, এখানে 1980 সাল পেয়েছেন। তারপরে ধরেন যে আহ কোনো একটা বিশেষ শব্দ, সেই শব্দটাকে আপনি এখানে পেয়েছেন। তার মানে আপনি এইখানে একটা সেন্টেন্স পেয়েছেন, এইখানে একটা সেন্টেন্স পেয়েছেন, আর এইখানে একটা সেন্টেন্স পেয়েছেন। তাহলে বাদ বাকি সেন্টেন্স গুলো আপনার কিন্তু প্রয়োজন নাই। তা বাদ বাকি সেন্টেন্স গুলো কিন্তু আপনার প্রয়োজন নাই, সেখানে সময় দিবেন না। অপ্রয়োজনীয় বাক্যকে সময় দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এইটাকে বাদ দিলেন, এইটাকে দেখবেন না, এইখান থেকেও ধরেন এই বাক্যটাকে বাদ দিলেন, এইখান থেকে ধরেন এই বাক্যটাকে বাদ দিলেন, এইটাকে বাদ দিলেন। তো আপনার কিন্তু প্যাসেজের অর্ধেক বা 1/3 নেমে আসবে আপনার প্রয়োজনীয় কথাবার্তা। তো আপনার প্রয়োজনীয় কথাবার্তা যদি 1/3 নেমে আসে, তাহলে আপনি সময় কম সময় আপনি ফোকাস করতে পারবেন গুরুত্বপূর্ণ কথাবার্তায়, আপনি মিনিং তখন বুঝবেন। ভয়েসটাকে চেঞ্জ করা ট্রাই করবেন যদি পারেন। ভয়েস কিভাবে চেঞ্জ করে অনুবাদের ক্লাসে দেখাবো, আর আপনারাও বিভিন্ন বইতে পাবেন, স্পেশালি ক্লাস 9-এর বইতে দেখলে আমার মনে হয় বেশি ভালো হয়। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সেও একটা সেন্টেন্সকে মিনিং ঠিক রেখে গঠন চেঞ্জ করা যায়। আপনারা পেসেজ থেকে এনে হুবহু কপি পেস্ট করবেন না। পেসেজে বলেছে প্লাস্টিক দূষণ ভূমির জন্য ক্ষতিকারক, ভূমির জন্য ক্ষতিকারক, এই কথাটাকে আমরা উল্টা করে বলবেন যে আহ প্লাস্টিক দূষণের কারণে ভূমি ক্ষতি হয়, বা ভূমির ক্ষতির মূলে অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক দূষণ। এরকম করে উল্টায় দিবেন কথাকে, এক গঠন থেকে আরেক গঠনে নিয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে কথা। অনেকে আমরা কি করি, প্যাসেজ থেকে হুবহু বাক্য আমরা তুলে ধরি। ওকে, এইটা হচ্ছে একটা কথা। এখন আরেকটা কথা, যেটা পরের কথা হচ্ছে যে আমি এইখানে বলেছিলাম যে দ্রুত ডাবল স্পিড রিডিং দেওয়ার জন্য, আপনি ডাবল স্পিড রিডিং দেওয়ার জন্য বলেছিলাম, এক পলকে দেখে ধারণার কথা বলেছিলাম। এখন ডাবল স্পিড রিডিং এর জন্য আপনি এক্সারসাইজ করতে হবে। আপনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাহলে শুধু যদি জানেন যে জোরে দৌড় দিতে হবে তাহলে তো হবে না। আপনি শুধু জানেন যে ব্যায়াম করতে হবে, সকালে দৌড়াদৌড়ি করতে হবে, আর আপনি সারাদিন সারা সকাল ঘুমালেন তাহলে তো হবে না। আপনাকে সেটার ব্যায়ামটা করতে হবে, আপনি এক্সারসাইজটা করে ওইটার জন্য ফিট হতে হবে। তাহলে বেশি স্পিডে রিডিং করার জন্য আমাদেরকে কি করতে হবে, দৈনিক একটা নির্দিষ্ট সময় পেপার পড়তে হবে। এখন পেপার পড়তে বসে 6 ঘন্টা ধরে ধরে পেপার পড়বেন না, সর্বোচ্চ ঘড়ি ধরে 1 ঘন্টা আপনি হচ্ছে পেপার পড়বেন, ঠিক আছে? এই জিনিসটা করবেন। এখন কেউ বলতে পারেন কোন পেপার পড়বো, কোন কোন কলামটা পড়বো, কোথায় সম্পাদকীয় পড়বো না কি পড়বো। আপনার যেহেতু পড়ার অভ্যাস বাড়াতে হবে, যেহেতু আপনার হচ্ছে করতে হবে যে স্পিডে পড়ে বুঝতে হবে জিনিসটা কি বলেছে, সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার ভালো লাগে সম্পাদকীয় পড়তে পড়বেন, সেক্ষেত্রে ফোকাস রাইটিং এর আপনাকে কাজে দিবে। আর যদি আপনার ভালো না লাগে কিন্তু পড়ার অভ্যাস বাড়াতে চান, যে বুঝতে চান অল্প সময়ে, তাহলে আপনি আপনার যা ভালো লাগে ইংলিশে
তা আপনি পড়বেন। যেরকম ধরেন একটা নায়িকা নিয়ে একটা ভাইরাল নিউজ হয়েছে ইংলিশে, সেটা পড়েন। আপনার একটা হচ্ছে এফডিসি শিল্পী সমিতির নির্বাচন হয়েছে, সেটা ইংলিশে নিউজ হয়েছে, আপনি পড়েন। ঠিক আছে, এইরকম কাউকে নিয়ে হচ্ছে একটা বিনোদনমূলক হচ্ছে বা একটা সিনেমার রিভিউ দিয়েছে, আপনি ইংলিশে খুব ভালো লাগে আপনার, আপনি মুভি ফ্রিক, ঠিক আছে, আপনি পড়েন। আপনি স্পোর্টস ভালো লাগে, আপনি পড়েন। এরকম ভাবে আপনি হচ্ছে পেপার পড়ার অভ্যাস করেন, 1 ঘন্টা 1 ঘন্টা করে। তাতে আপনি প্যাসেজ অল্প সময়ে এক পলকে দেখে স্ক্যানিং এর মতো আপনি হচ্ছে স্ক্যান করে ফেলতে পারবেন, যে ঘটনাটা কি বলেছে, মূল ভাবটা কি, এটা কি নিয়ে কথা বলছে। এইভাবে আপনি খুব সহজে প্রশ্নের উত্তর করতে পারবেন প্যাসেজের। তারপরে দেখেন, এখন শব্দের মিনিং যদি আপনি না বুঝেন, ধরেন অনেক শব্দ আছে যেটা হচ্ছে আমরা মিনিং বুঝি না, একদম কঠিন ইংলিশ শব্দ দিয়েছে, অথবা এরকমও তো হইতে পারে যে বাক্যই বুঝেন নাই, বাক্য বুঝেন নাই। তো সেই ক্ষেত্রে আপনি সেটাকে স্কিপ করে পরের পরের লাইনে চলে যাবেন, বা ওইটাকে মনে করবেন যে ওইটাই হচ্ছে একটা বাংলা শব্দ, এইভাবে চিন্তা করবেন। এইভাবে চিন্তা করে আপনি হচ্ছে মেইন থিমটা চিন্তা করার চেষ্টা করবেন। মনে রাখবেন যে আপনার টার্গেট কিন্তু অনুবাদ না, আপনার টার্গেট হচ্ছে সঠিকভাবে উত্তর দেয়া। বলতে পারেন মেইন থিমটা আমি কিভাবে বুঝবো। 90 দশকে এক ছেলে এক মেয়েকে একটা প্রেমপত্র দিয়েছে, সেটা ইংলিশে লিখেছে। লিখেছে যে এইভাবে লিখেছে, লিখে এইভাবে একটা সাইন দিয়েছে। তো এখন এইটা গিয়ে পড়েছে, আহ, ঢিল দিয়েছে বাড়িতে বা জানালার ভেতর দিয়ে মেয়ের কাছে, কিন্তু গিয়ে পড়েছে মেয়ের মায়ের কাছে। ঠিক আছে, তো মেয়ের মা তো ইংলিশও পারে না, বাংলাও পারে না, পড়াশোনা করে নাই। তাহলে সে এই কাগজটা খুলে কিভাবে সে বুঝবে এটা কি প্রেমপত্র নাকি ভূতে ডিল দিয়েছে? কেউ বলতে পারেন? এটা হচ্ছে এই সাইনটা দেখে সে হচ্ছে বুঝতে পারবে যে আসলে এটা হচ্ছে একটা প্রেমপত্র। সো আমরা যে একটা প্যাসেজের মূল থিমটা কি সেটা বোঝার জন্য আমরা কি করি, প্রথম লাইনটা পড়ি। দেখা যায় প্রথম লাইনটা অনেক কঠিন, পারি নাই, আমি হতাশ হয়ে যাই যে আমি হয়তো বা পারবো না প্যাসেজের উত্তর দিতে। না, আপনি এখানে যদি একটা প্যাসেজের কিরকম থাকে, বাক্য থাকে, ধরেন 25টা বাক্য, আমি ধরে নিলাম 25টা বাক্য, সেখানে আপনি 5টা বা 7টা বাক্য বা 8টা বাক্য আপনি পারেন না, বাকি ধরেন 15টা বাক্য আপনি পারেন, বা 17টা বাক্য পারেন আপনি। তো 15টা 17টা বাক্য দিয়ে আপনি কিন্তু আইডিয়া জেনারেট করতে পারবেন যে এটা কি সংক্রান্ত প্যাসেজ, কি বলতে চেয়েছে। মোটামুটি আপনি 70% হলেও আইডিয়া জেনারেট করতে পারবেন। তো আপনি যদি 70% আইডিয়া জেনারেট করতে পারেন, তাহলে আপনি খুব কাছাকাছি চলে যাবেন সঠিক উত্তর দেওয়ার। সো কাছাকাছি উত্তর দিলেও আপনার একটা মার্ক কিন্তু আপনি এনশিওর করতে পারবেন। যদি আপনি খাতাটা খালি রেখে আসতেন, যদি আপনি ইররিলিভেন্ট অ্যান্সার দিতেন, আপনি কিন্তু 0 মার্ক পেতেন। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হয় যে আমরা প্রথম লাইনটা পড়ি, ইংলিশটা বুঝি না, এত হতাশ হয়ে যায় যে এই প্যাসেজই তো পারি না, এত কঠিন প্যাসেজ দিয়েছে। আপনি পরের লাইন পড়েন, তারপরেরটা পারেন না, পরের লাইন পড়েন, তৃতীয় পড়েন, চতুর্থ পড়েন, পারেন না, ষষ্ঠ সপ্তম অষ্টম এইগুলা পারেন, নবম দশমও পারেন। এইভাবে গিয়ে আপনি হচ্ছে পুরো প্যাসেজের থিমটা আপনি বুঝে গেছেন। দেখবেন যে আপনি হচ্ছে 5টা থেকে 5টা অ্যান্সারও দিয়ে দিতে পারেন, বা 4টাও দিতে পারেন। ঠিক আছে, একটা হয়তো বানায় টানায় দিবেন, মোটামুটি একটা মার্ক পেয়ে যাবেন। আলটিমেটলি চাকরি হয়ে যাবে, কেউ বলবে না যে আপনি অনেক কষ্টে কষ্টে প্যাসেজ সলভ করেছিলেন। যারা চাকরি পেয়েছে তারা সবাই হচ্ছে বস, তারা সবাই সবকিছু জানে, তারা গ্রামার পারে, তারা বাংলা পারে, তারা ইংলিশ পারে, তারা সব পারে। আর যারা চাকরি পায়নি তারা আসলে কিছু পারে না। এইটা হচ্ছে দুনিয়ার নিয়ম, এইটা হচ্ছে সমাজের নিয়ম। এটা আপনি আপনার বোনকে যদি বিয়ে দিতে চান, তখন আপনিও চাকরিজীবী খুঁজবেন। আবার মানে এইরকম আমি যদি আমার বোনকে বিয়ে দিতে চাই, তাহলে আমি চাকরিজীবী খুঁজবো। আমি বেকার থাকলে আমি বলবো যে সমাজ কেন হচ্ছে আমাকে হচ্ছে পাত্রীপক্ষ পছন্দ করে না, এরকম একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, সো দুনিয়ার কঠিন ব্যাপারগুলো, রূঢ় বাস্তবতাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে এটা মানতে হবে যে আমরা যদি গালাগালি করি বা সিস্টেমকে দোষ দেই আর হতাশায় সারা রাত জেগে থাকি, তাহলে সমাধান হবে না। আমাদের সমাধান একমাত্র দৌড়ানো। ঠিক আছে, যুদ্ধের ভিতরে আপনি অভিমান, কান্নাকাটি, মন খারাপ, কেন আপনার নাই, গোলা বারুদ নাই, এই জিনিসগুলো আপনি বলতে পারবেন না। অভিযোগ দেওয়ার কেউ নাই। শুধুমাত্র আপনি যেটা পারেন সার্ভাইভ করা, শুধুমাত্র আপনি যেটা পারেন যে যুদ্ধ করে যাওয়া, যতক্ষণ পর্যন্ত আপনার চূড়ান্ত বিজয় নিশ্চিত না হয়। চূড়ান্ত বিজয় নিশ্চিত মানে কি?
যে আপনি ভাইবা দিয়ে আসছেন সেই দিনও আপনি হচ্ছে পড়তে বসবেন, আপনি চিন্তা করবেন যে সামনের পড়াগুলো পড়তে হবে। অনেক মানুষকে আমি দেখেছি লিখিত ভালো দিয়ে আর পড়াশোনা করে না। সো চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত নিজের ভিতরে কোনো ইগো আনবেন না, এবং আহ, চেষ্টা করবেন, সবসময় মাথায় রাখবেন যে আমাকে ইমপ্রুভ করতে হবে, আমাকে চাকরি পাওয়ার জন্য শিখতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে? যে সিস্টেমকে গালি দিচ্ছে, যে গালাগালি করতেছে, যে এইসব সমালোচনা করতেছে, খোঁজ নিয়ে দেখেন সে প্রিলিউ পাস করে না। তার আপনার যোগ্যতা সেম না। আপনার যে যোগ্যতা, যে আপনার যে লেভেল, আপনার যে আপনার যার সাথে কথা বলবেন তারও সেম লেভেল হবে। তাহলে কথা হবে। আপনি রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, আপনার কানেকশন থাকবে আরেকজন রিটেন প্রিপারেশন নিচ্ছে তার কাছে, তাহলে আপনি ইনফরমেশন পাবেন। ঠিক আছে? আর না হলে আপনি হচ্ছে মিসগাইডেড বা ডিস্ট্র্যাক্ট হবেন। ডিস্ট্র্যাক্ট কিভাবে হবেন আমি জাস্ট 2 মিনিটে আপনাকে বলি। আপনার মনে করেন যে চাকরির জন্য পড়াশোনা করতেছেন, রিটেন দিয়ে প্রিপারেশন দিচ্ছেন, এখন ভাইবা টাইবা হয়তো বা দিবেন বা ভাইবার জন্য ট্রাই করতেছেন বা রিটেন পাস করার জন্য ট্রাই করতেছেন। হঠাৎ করে এক পরিচিত বন্ধুর সাথে দেখা, সে ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে। আপনাকে বললো, আপনার মগজ ঘুরে গেল। আপনার এক ফ্রেন্ড চায়না যাবে, সে চায়না গিয়ে তার বড় ভাই প্রতি মাসে 45,000 50,000 টাকা ইনকাম করে। আপনার মাথা ঘুরে গেল। তো যতক্ষণ পর্যন্ত আপনি চাকরির বাজারে আছেন, যতক্ষণ পর্যন্ত চাকরির ট্র্যাকে আছেন, আপনার বয়স পার হয় নাই, ততক্ষণ পর্যন্ত যারা হচ্ছে আপনার মতো জবের জন্য সিক করতেছে, জব সিক করতেছে, ঠিক আছে, তাদের সাথে কথা বলেন, তাদের সাথেই করেন। কারণ মানব মস্তিষ্ক খুব প্রভাবিত হয়। আপনাকে এইসব সবকিছু চিন্তা বাদ দিতে হবে। আপনাকে পড়াশোনার জন্য ট্রাই করতে হবে এবং চাকরির জন্য ট্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ফিল্ডে আছেন। ঠিক আছে? তারপরে যদি কিন্তু এইসব চিন্তা করে আপনার কিন্তু করলে চলবে না। ঠিক আছে? আপনার চাকরির উপরে আপনার পরবর্তী জীবন লাইফস্টাইল কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে। সো এই হচ্ছে কথা, যে আপনার এখানে প্যাসেজের টার্গেটটা হবে সঠিকভাবে অনুবাদ না, জাস্ট মিনিংটা বোঝা। তারপরে একটা জিনিস আমি বলি, যে প্যাসেজের বাইরে যতটা তথ্য পরিহার করবেন, তার মানে এই না যে প্যাসেজের বাইরে তথ্য থাকবে না, ওকে থাকবে। কিন্তু ধরেন 95 বা 98% বা ধরেন 99% চেষ্টা করবেন যে এই প্যাসেজ থেকে আপনার অ্যান্সারটাকে বের করে আনার। ঠিক আছে? বাদ বাকিটা যদি একেবারে নিতেই হয় বাইরে থেকে, আপনি নিবেন। কিন্তু আপনি ট্রাই করবেন, আপনি সবসময় এতটুকু মাথায় রাখবেন যে আপনি যে প্রশ্নটা পড়েছেন, শুরুতে কিওয়ার্ড পড়েছেন, সেইগুলোর অ্যান্সার এই প্যাসেজের ভিতরেই নিহিত আছে। সেইগুলোর অ্যান্সার এই প্যাসেজের ভিতরেই আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এই জিনিসটা কিন্তু করি না, আমরা নিজের মতো করে বানানোর ট্রাই করি। কিওয়ার্ড গুলো আমাকে খুঁজতে হবে কোথায়? প্যাসেজ থেকে খুঁজতে হবে। সেই প্যাসেজের যে বাক্যগুলোতে কিওয়ার্ড গুলো পাওয়া যায়, সেই বাক্যগুলোর দিকে বারবার নজর দিতে হবে। ঠিক আছে? আর যেই বাক্যগুলোতে কিওয়ার্ড নাই, সেই বাক্যগুলোকে পরিহার করতে হবে, সেগুলোকে পড়ার দরকার নাই। ঠিক আছে? সেগুলো ওই স্ক্যানের সময় একটু এক পলক দেখলেই হবে, একদম ওইগুলোর রিডিং পড়ার দরকার নাই। সো প্যাসেজের ভিতরে যদি 25টা বাক্য থাকে, সেখানে 25টা বাক্য পড়ার দরকার নাই, হয়তো বা 12টা বাক্যের ভিতরে কিওয়ার্ড থাকবে। তো ওই কিওয়ার্ডের বাক্যগুলো আপনাকে বারবার পড়ে তা একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আজকে ক্লাস শেষ করে আপনি প্যাসেজ গুলো সলভ করেন বিগত সালের, দেখবেন যে কথার সাথে আপনি হচ্ছে মিল পাচ্ছেন সমাধানের। তারপরে উত্তর করার সময় যে বানান এবং বাক্যের গঠন, এই জিনিসটা ঠিক রাখবেন, সব সময় ঠিক রাখবেন। উল্টাপাল্টা বাক্যের বানান দিবেন না, তাহলে আপনি জিরো পাবেন। ঠিক আছে? টেন্স আপনি ভুল করবেন না, তাহলে আপনি জিরো পাবেন। আইজেন ব্যাংকিং খুব ভালো কাজ করছে, আর আপনি যদি লেখেন আইজেন ব্যাংকিং খুব ভালো কাজ করছিল, আপনি জিরো পাবেন। আর বানান ঠিক রাখবেন, বানান ভুল হলে আপনি মার্ক পাবেন না। সেই জন্য আমি বলবো, পরিচিত কনফিডেন্ট যেগুলোতে আপনি থাকবেন সেই শব্দগুলো ইউজ করুন। উল্টাপাল্টা শব্দ ইউজ করেন না, যে একেবারে নতুন শব্দ ইউজ করতে গিয়ে বানান ভুল করে আসলেন, তখন হিতে হবে বিপরীত। আপনি যদি পারেন স্মার্ট বানান দিতে, স্মার্ট শব্দ দিতে, আমি তো সেটা আপনাকে ডিসকারেজ করতেছি না, কিন্তু আপনাকে আমি বলতেছি যে আপনি যেন বানানটা যেন ভুল না হয় এই দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে? এই দিকে হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে। এখন প্যাসেজের কিছু কিছু কমন প্রশ্ন আসে, যে একজন বলেছিলেন যে কি, যে হচ্ছে কি হয় যে সাবটাইটেল নিয়ে হচ্ছে প্রশ্ন আসে, সাবটাইটেলটা দিতে হচ্ছে কষ্ট হয়। তো এরকম সাবটাইটেলের যে কথাটা আপনি বলেছেন না, যে সাবটাইটেল নিয়ে হচ্ছে প্রশ্ন আসে, সরি সাবটাইটেল না, টাইটেল, বারবার সাবটাইটেল বলছি।
তো টাইটেল, এই যে টাইটেল নিয়ে যে প্রশ্ন আসে, এইটা একটা কমন প্রশ্ন। আরো কিছু কমন প্রশ্ন আসে। একজন টিচার যখন প্রশ্ন করে, তার মানে সবকিছু একেবারে নতুন দিবে এইরকম দিলে তো তার ব্রেইনের ভিতরে প্রেসার পড়বে। সে কি করে, দুইটা তিনটা কমন প্রশ্ন দেয়, আর আর দুইটা তিনটা হচ্ছে কি করে, নতুন প্রশ্ন দেয় পেসেজের ভিত্তিতে। এইভাবে সে 5টা প্রশ্নকে মিলায়। ঠিক আছে, তো এইখানে যে প্রশ্নগুলো আছে এগুলো একটা দুইটা তিনটা আসবে, আর বাকি প্রশ্নগুলো প্যাসেজের প্রেক্ষিতে প্রশ্নকর্তা তার নিজের মতো করে দিবে। সো কি কি প্রশ্ন আছে এগুলো আমি একটু দেখাই। দেখেন, প্রথমে বলতে পারে যে প্যাসেজটির একটি টাইটেল লিখুন। আপনি যদি এই জিনিসগুলো একটু এক্সপিরিয়েন্স করে যান, তাহলে হচ্ছে আপনি একটু আলাদা করে এগিয়ে থাকবেন। এখন কেউ বলতে পারেন কেমনে এগিয়ে থাকবো? দেখবেন, যখন অস্ট্রেলিয়ার সাথে যখন বাংলাদেশের খেলা হয়, মুস্তাফিজ যদি দলে থাকে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বা কোচরা কিন্তু মুস্তাফিজের যে ভিডিও আছে প্রিভিয়াস, বল কোথায় গিয়ে কোথায় পড়ে, এই জিনিসগুলো হচ্ছে তারা অ্যানালাইসিস করে, যে বলটা কোথায় গিয়ে কোথায় পড়ে। কালকে হয়তো বা একটা দুইটা বল ওইভাবে এসে যেতে পারে, সেখান থেকে একটা সিক্স আসতে পারে। সেই জন্য হচ্ছে দেখে, অবজার্ভ করার জন্য। এই জন্য কোচ কিন্তু এইগুলো অ্যানালাইসিস করে, ভিডিও ফুটেজ। ইভেন দো ব্রাজিল আর্জেন্টিনার খেলা যদি হয় রিসেন্টলি, আর্জেন্টিনা বা ব্রাজিল তারা হচ্ছে কিভাবে অ্যাটাক করে, কোন দিক দিয়ে কোন প্লেয়ারটা বেশি থাকে, এই জিনিসগুলো কিন্তু কোচ বা ম্যানেজমেন্ট দেখে, এবং এগুলো তারা দেখে অ্যানালাইসিস করে প্লেয়ারদেরকে বলে, ওইভাবে তারা হচ্ছে ইনস্ট্রাকশন মানে। এগুলোও কিন্তু একটা হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটাও যুদ্ধের, খেলার এবং এক্সামের স্ট্র্যাটেজি থাকবে। যে স্ট্র্যাটেজিতে যত ভালো, সে তত এগিয়ে থাকবে। তো প্যাসেজের ভিতরে একটা টাইটেল লেখার কথা বলতে পারে। ঠিক আছে, আবার বলতে পারে কি, প্যাসেজের ভিতরে একটা বিশেষ শব্দ দিয়ে বলবে এটা সংজ্ঞা দিন। গ্রিন ব্যাংকিং হতে পারে। ঠিক আছে, সংজ্ঞাটা ইয়ার ভিতরে নাই। সংজ্ঞাটা গ্রিন ব্যাংকিং নিয়ে বলেছে, কিন্তু গ্রিন ব্যাংকিং এর সংজ্ঞা নাই। তখন আপনাকে ওই যে বললাম যে বাইরে থেকে বা পেসেজ থেকেই যদি পান, তাহলে হচ্ছে ওইটা সংজ্ঞাটা দিতে হবে, অনুমান করে বুঝে প্যাসেজের কথাবার্তার প্রেক্ষিতে। তারপরে আপনার বলতে পারে কি, প্যাসেজের কোনো ঘটনার প্রেক্ষিতে আপনার মতামত দিন। বললো যে জলবায়ু সংকট নিয়ে একটা কথা বললো, যে দিন দিন হচ্ছে ইয়া ইয়া গ্রিন হাউস গ্যাস হচ্ছে বাড়তেছে, তখন হচ্ছে আপনার এই প্রেক্ষিতে কি মতামত, এরকম। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু আপনার আসতে পারে। আবার আসতে পারে কি, প্যাসেজের ভিতরে থাকা কোনো বিষয় উল্লেখ করা, এবং বললো যে এইটা কি বলেন তো। ঠিক আছে, এরকম কিছু বলেন তো, যে গ্রিন হাউস ইফেক্ট। সো বললো যে গ্রিন হাউস ইফেক্ট কি বলেন তো, এরকম করে আপনার হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে। অথবা বলতে পারে যে আপনি এই যে প্যাসেজটা পড়েছেন, সেই প্যাসেজটা পড়ে আপনি কি শিখেছেন বা কি জানলেন, এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কথা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে প্যাসেজ পড়ে আপনি কি শিখলেন বা জানলেন, এই জিনিসটা হচ্ছে আপনাকে কিন্তু বলতে পারে। সো এই জিনিসগুলো থেকে কোনো একটা প্রশ্ন হয়তো বা আপনার ভিতরে আপনার কাছে চলে আসতে পারে, আপনার কাছে চলে আসতে পারে। সো এইখান থেকে যদি একটা প্রশ্ন আসে, আপনি কিভাবে উত্তর দিবেন, এই জিনিসগুলো আপনাকে কিন্তু প্রিপারেশন নিয়ে যদি আপনি যান, তাহলে কিন্তু ভালো করবেন। সো প্রথমে কি করতে হবে, আমাকে আমাকে পড়ার অভ্যাসটা বাড়াতে হবে। পেপার পড়ে টড়ে বুঝতে হবে যে ঘটনা কি। ঠিক আছে, তো মোটামুটি বুঝলে হবে, আমাকে ডাইরেক্ট অনুবাদ করার ব্যাপারটা, চ্যালেঞ্জটা এখানে নাই, ফ্যাক্টরটা এখানে নাই। এখানে ফ্যাক্টরটা হচ্ছে যে মিনিং বোঝা। কারণ আমি তো পেসেজ থেকে লাইনটাকে হুবহু নিয়ে আসবো, এদিক সেদিক একটু করবো আর কি। কিন্তু এখানে অনুবাদের যেহেতু কথা নাই, সেহেতু আমাকে মিনিংটা বোঝা হচ্ছে কথা। তো যেহেতু অনুবাদের কথাটা আমার নাই, তাহলে যেহেতু মিনিং এর কথাটাই আসলো, সেহেতু আমার কিন্তু সময় কম লাগতেছে। যেহেতু কিওয়ার্ড দিয়ে আমি বাক্যকে হচ্ছে কিছু বাতিল করে দিলাম, সেক্ষেত্রে আমার কিন্তু কিছু বাক্য কিন্তু কমে গেল। সো আমার কিন্তু সময় কমে গেল। এই হচ্ছে গিয়ে কথা। আমরা যে জিনিসগুলা শুরুর দিকে বলেছিলাম, শুরুর দিকে যে প্রশ্নগুলো পেয়েছিলাম, কি কি প্রশ্ন পেয়েছিলাম, যে সময় বেশি লাগে। ঠিক আছে, এটা এটা সলভ হয়ে গেল। তারপরে হচ্ছে যে শেষে গিয়ে লিখতে গিয়ে কি হয়। আর এখন বাকি আছে হচ্ছে টাইটেলটা কিভাবে লেখা যায়, আর হচ্ছে কোয়েশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করব। এখন আমরা এই দুইটা জিনিসের জন্য আমরা হচ্ছে একটা আহ বাস্তব একটা উদাহরণ আমরা হচ্ছে সলভ করার ট্রাই করব, কিভাবে ট্রাই করা যায়। ওকে, তাহলে আমরা হচ্ছে ওই উদাহরণে যাই। দেখেন, উদাহরণ দিয়ে আমরা যে জিনিসটা করব, বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড আনসার দ্য কোশ্চেন্স। আমরা কি করব, প্রথমে হচ্ছে প্রশ্ন পড়ব। কি প্রশ্ন বলেছে,
গিভ এ সাবটাইটেল অফ দ্য প্যাসেজ ফর দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজ সম্পর্কে হচ্ছে আমাকে একটা টাইটেল দিতে হবে, সরি সাবটাইটেল না, টাইটেল, সুইটেবল টাইটেল। গিভ এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদেরকে বলেছে। তো এখানে আমি কি পাইলাম? কিওয়ার্ড হিসেবে টাইটেল পেয়েছি, একটা টাইটেল লাগবে আমার। তারপরে হোয়াট টাইপ অফ রুল ক্যান এনজিও প্লে টু ইনহ্যান্স এজেন্ট ব্যাংকিং, তাহলে এখানে আমি কি পেলাম? রুল অফ এনজিও, রুল অফ এনজিও, এতটুকু জাস্ট মূল ভাবটা আমার, রুল অফ এনজিও। তারপরে কি পরের প্রশ্নটা, হাউ ডু দ্য পুর পিপল গেট দ্য বেস্ট সাপোর্ট ফ্রম ডিফারেন্ট MFIS, তার মানে হচ্ছে পোর পিপল সাহায্য কেমনে পায় বা সাপোর্ট কেমনে পায়, তাহলে বেস্ট সাপোর্ট, এখানে তিনটা কিওয়ার্ড, পোর পিপল সাপোর্ট পাচ্ছে MFIS থেকে। তাহলে প্রথমটা কি আমি পেয়েছি? টাইটেল দরকার আমার, পরেরটা দরকার আমার রোল অফ এনজিও, তারপরে দরকার হচ্ছে পোর পিপল সাপোর্ট পায় MFIS থেকে। তারপরে কি বলেছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কোলাটেরাল মিনস ইন দ্য প্যাসেজ, তার মানে পরের কিওয়ার্ডটা হচ্ছে কোলাটেরাল। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন থেকে কিছু কিওয়ার্ড আমি দেখেন নিচ্ছি, প্রথমটা থেকে একটা কিওয়ার্ড নিয়েছি, পরেরটা থেকেও একটা কিওয়ার্ড, মানে রুল অফ এনজিও, পরেরটা হচ্ছে পোর পিপল সাপোর্ট পাই MFI থেকে। এইটা হচ্ছে গিয়ে পরেরটার আমার কিওয়ার্ড, কিভাবে আমি কিওয়ার্ড গুলো হচ্ছে সিলেক্ট করতেছি। তারপরে দেখেন 5 নাম্বার হচ্ছে ফিগার আউট দ্য অ্যাচিভমেন্ট অফ দিস সেক্টর টিল দ্য ইয়ার 2017। সো অ্যাচিভমেন্ট অফ দিস সেক্টর, আমি তো জানি না অ্যাচিভমেন্ট কোন সেক্টর নিয়ে কথা বলেছে। আচ্ছা আমরা বুঝে নিব যে সেক্টরটা কোনটা। তার মানে বলেছে যে সেক্টর নিয়ে কথা বলেছে সেই সেক্টরের অ্যাচিভমেন্ট কোথায়? 2017-তে। তার মানে আমাকে 2017-তে যদি এটা যদি অ্যাচিভমেন্ট আগে যেটাই থাকুক, আমি এইখান থেকে যে তথ্য বলবে সেটাই হচ্ছে আমি নিব। তাহলে দেখেন প্রথমটাতে পেয়েছি আমি টাইটেল, দ্বিতীয়টাতে পেয়েছি আমি রুল অফ এনজিও, তৃতীয়টাতে পেয়েছি সাপোর্ট কি করে, MFIS কিভাবে সাপোর্ট করে পোর পিপলকে, তারপরটা হচ্ছে কোলাটারাল মানে কি, তারপরটা হচ্ছে অ্যাচিভমেন্ট অফ দিস সেক্টর, শুধু অ্যাচিভমেন্ট অফ দিস সেক্টর 2017 আপনি হচ্ছে কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। যে 2017 যেখানে দেখবেন সেখানেই বুঝবেন যে 2017-তে অবশ্যই কোথাও অ্যাচিভমেন্টের কথা বলেছে, যেহেতু এখানে সালের কথাই বলে দিয়েছে। এখানে যেহেতু সালের কথা বলেছে তার মানে প্যাসেজে অবশ্যই সালের কথা বলেছে, এরকম একটা সিক্স সেন্স আপনি হচ্ছে রাখবেন, মোটামুটি একটা সিক্স সেন্স। কেন আপনি তো জ্যোতিষী না যে প্যাসেজ না পড়েই বুঝবেন, কিন্তু যেহেতু এখানে কিওয়ার্ড এই কিওয়ার্ড নিয়ে কথা বলেছে, তো এইগুলো কিসের উপর বেস করে দিয়েছে? এগুলো কিন্তু পেসেজের উপরে বেস করে দিয়েছে। সো যেহেতু পেসেজের উপর বেস করে দিয়েছে সেহেতু আমরা হচ্ছে পেসেজটা দেখে এটাকে হচ্ছে সলভ করার ট্রাই করব। তাহলে দেখেন আমরা হচ্ছে একটু পেসেজটা দ্রুত পড়ার ট্রাই করি। পেসেজটা আমরা কি করব এখন? দ্রুত পড়বো। দেখেন প্রথমে বলেছে এজেন্ট ব্যাংকিং ইজ দ্য মোস্ট ইউজফুল চ্যানেল when it comes to providing financial services to the extreme poor। তার মানে হচ্ছে চরম দরিদ্রদের, মানে এক্সট্রিম পোর মানে তো চরম দরিদ্র, তাই না? চরম দরিদ্রদের আর্থিক সেবা, দেখেন ফিনান্সিয়াল সার্ভিস আর্থিক সেবা প্রদানের, চরম দরিদ্রদের আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং ইজ দ্য মোস্ট ইউজফুল, মানে এজেন্ট ব্যাংকিং সবচেয়ে কার্যকরী কি চ্যানেল। এখন বলতে পারেন চ্যানেল মানে কি, আমার দরকার নেই চ্যানেল মানে কি, ঠিক আছে, কার্যকরী এটা হচ্ছে চ্যানেল, এটা কি যে একটা মাধ্যম। সো আমি চ্যানেলের যেহেতু বাংলা জানি না, ওই মাধ্যম আমার মনে করার দরকার নেই, একটা কার্যকরী চ্যানেল। এইভাবে আপনি হচ্ছে প্রথম সেন্টেন্সটা বুঝলেন। তারপরে দেখেন ডেভেলপমেন্ট এন্টিটিস, ডেভেলপমেন্ট এন্টিটিস মানে এন্টিটি মানে কি আমি জানি না, এখন এন্টিটি মানে হচ্ছে সংস্থা। এখন আপনি মাথায় রাখলেন যে আমি এন্টিটি জানি না, আমি বলবো ডেভেলপমেন্ট এন্টিটিস such as non-government organization and microfinance institutions, সংক্ষেপে কি MFIS, are working to link client with
এজেন্ট ব্যাংকিং টু প্রোভাইড বেটার ফিনান্সিয়াল সার্ভিস। কি বলেছে? যে বেসরকারি সংস্থা, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এবং মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এর মতো এরা কি উন্নয়ন সংস্থার হচ্ছে এক ধরনের উন্নয়ন সংস্থা এর মতো সাচ, ঠিক আছে? সো এর মতো উন্নয়ন সংস্থাগুলো আরো ভালো কি আর ওয়ার্কিং টু লিঙ্ক ক্লায়েন্টস উইথ এজেন্ট ব্যাংকিং টু প্রোভাইড বেটার ফিনান্সিয়াল সার্ভিস। মানে এরা কার সাথে কাজ করতেছে? এজেন্ট ব্যাংকিং এর সাথে কাজ করতেছে বেটার ফিনান্সিয়াল সার্ভিস দেওয়ার জন্য। দেখেন আমি পুরা অনুবাদও করতে হবে না, জাস্ট হচ্ছে আমি ভাষা ভাষা করে বুঝতে পারলাম যে এরা হচ্ছে কি করে কাজ করে এজেন্ট ব্যাংকিং এর সাথে বেটার সার্ভিস, ফিনান্সিয়াল সার্ভিস দেওয়ার জন্য। ওকে ফাইন, আমাকে একদম লাইন বাই লাইন আমাকে অনুবাদ করতে হলো না। তারপরে দেখেন, দ্য MFIs ক্যান ওয়ার্ক এজ এজেন্সিস অফ ব্যাংকস ইন লোকালিটিস। মানে লোকালিটিস এর মাঝে হচ্ছে ই করে এজেন্ট ব্যাংক হিসেবে কাজ করে MFIs ক্যান করতে পারে ফর গ্রেটার ফিনান্সিয়াল ইনক্লুশন। ঠিক আছে, বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তির জন্য MFIs স্থানীয় ব্যাংকগুলোর সংস্থা হিসেবে কাজ করতে পারে। তারপরে দেখেন, কোলাটেরাল ইজ দ্য মেজর চ্যালেঞ্জ ফেসড হোয়েন দ্য রুরাল পোর ট্রাই টু গেট লোনস। দেখেন আমি এখন দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে, আমাদের এখন সতর্ক হয়ে যেতে হলো। কেন? কারণ হচ্ছে যে দ্য MFIs এর যে এখানে কোলাটেরাল কথা বলা হয়েছে, এই শব্দটা কিন্তু আমরা কিওয়ার্ড হিসেবে পেয়েছি। সো এইখানে আশেপাশেই আমাদের কিন্তু এই কোলাটেরাল ইয়ে করে অ্যান্সার থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তবে আমরা এখান থেকে বুঝতে পারি। তো দেখেন, কোলাটেরাল ইজ দ্য মেজর চ্যালেঞ্জ ফেসড হোয়েন দ্য রুরাল পোর ট্রাই টু গেট লোনস। মানে গরিব মানুষ যখন ঋণ নিতে চায় তখন হচ্ছে কোলাটেরাল, কোলাটেরাল বাংলা কি? বন্ধকি। এই বন্ধকিটা হচ্ছে যে কি হয় আমাদের যে গরিব মানুষের জন্য হচ্ছে, বা বন্ধকি বলতে আপনি হচ্ছে সুন্দর ভাষায় বলতে পারেন জামানত। তো জামানত দেয়াটা হচ্ছে তাদের জন্য বড় চ্যালেঞ্জের শিকার হয় আর কি। সো এজেন্টস অফ ব্যাংকের এজেন্ট MFIs in this case can act as guarantor। কি করে? MFIs কি করে? তারা হচ্ছে গ্যারেন্টর হিসেবে কাজ করে, ক্যান অ্যাক্ট as guarantors inside localities helping to provide the loans at low interest। দেখেন, এই অর্থের কথা যদি আপনি বুঝেন বা এইটা যদি আপনি ভালো করে খেয়াল করেন, আপনি কিন্তু অনেক কিছু বুঝবেন। দেখেন, MFIs কি করে? গ্যারেন্টর হিসেবে কাজ করে। তো যদি গরিব মানুষের গ্যারেন্টর হিসেবে MFIs কাজ করে, যদি গরিব মানুষের কোলাটেরাল দিতে সমস্যা হয়, সেখানে MFIs গ্যারেন্টর হিসেবে কাজ করে, তার মানে সাপোর্ট দিতেছে না, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে এই যে লো ইন্টারেস্টে হচ্ছে ঋণ পাচ্ছে, এটাও তো একটা সাপোর্ট, তাই না? হেল্পিং টু প্রোভাইড লোনস এট লো ইন্টারেস্ট। তাহলে আমরা পেলাম না যে আমাদের হচ্ছে যে কিওয়ার্ড ছিল যে সাপোর্ট করার জন্য, তো এটা তো একটা সাপোর্ট। MFIs এর কথা এসেছিল, সো MFI আমি হচ্ছে কি করেছি যে সাপোর্টের কথা আমার বলেছিল, রুল অফ সাপোর্ট, সাপোর্ট কিভাবে সাপোর্ট করে, তো আমি হচ্ছে এখানে কিন্তু পেয়েছি। সো এটা কিন্তু আমি আমার মতো করে ভাষায় আমি অ্যান্সার করে দিতে পারবো। তারপর দেখেন, মার্কেট সিস্টেম ক্যান প্লে এ ক্রুশিয়াল রোল ইন হেল্পিং বাংলাদেশ অ্যাড্রেস ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ। এই যে কথা, মার্কেট সিস্টেম কি ক্রুশিয়াল রোল প্লে করেছে, আমার তো দরকার নাই, অপ্রয়োজনীয় কথা। সো এটার আমার বাংলাও জানার দরকার নাই। পরেরটাতে চলে যাই। বাংলাদেশ ব্যাংক ডেটা শোজ দ্যাট দ্য নাম্বার অফ এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টস মোর দেন ডাবল টু 12.14 লাখ। মানে কি? বাংলাদেশ ব্যাংকের যে ডেটা সেটা কি করছে? শো করছে। কি শো করছে? যে এক বছর আগে যে আমাদের যে রকম এজেন্ট ব্যাংকিং এর সংখ্যা ছিল, সেটা হচ্ছে 2000 সালের আগের বছরের চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে গেছে। বেড়ে গিয়ে কত হয়েছে? 12.14 লাখ হচ্ছে গিয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে গিয়ে আমার কথা। এখন দেখেন, আমি যে কিওয়ার্ড পড়েছিলাম যে অ্যাচিভমেন্ট 2017 কে এখন আমি পেলাম না এখানে। এই যে 2017 পেলাম কিনা? 2017, সো 2017তে কি ডাবল হয়েছে, তার মানে কি এজেন্ট ব্যাংকিং এর অ্যাচিভমেন্টটা এখানে চলে এসেছে। দেখেন, একটা কিওয়ার্ড থেকে আমি পুরোটাকে বের করে নিয়ে আসতে পারলাম। একটা কিওয়ার্ড থেকে যে হেল্পিং করেছে, হেল্প মানে কি? সাপোর্ট না?
হেল্প মানে কি, সাপোর্ট না? সো এখন এই যে দেখেন এখানে সাপোর্ট, সো কিওয়ার্ড পেয়েছি। তারপরে 2017 কিওয়ার্ড পেয়েছি, কোলাটেরাল কিওয়ার্ড পেয়েছি, তাই না? এখন এই যে এনজিওর যে রুল এনহ্যান্স, হোয়াট টাইপ অফ রুল ক্যান এনজিও প্লেস টু এনহ্যান্স এজেন্ট ব্যাংকিং, সো এইটার আমি হচ্ছে রুলটা বের করব আর সাবটাইটেলটা বের করব। দেখেন তিনটা কিন্তু আমি ম্যানেজ করে ফেলেছি। এখন এই তিনটা আপনি এইখান থেকে প্যাসেজ থেকে হুবহু লাইন দিয়ে দিতে পারেন, তবে হুবহু লাইন দিয়ে দিলে হচ্ছে ডাল ভাত হয়, মার্ক কম পাবেন। আপনি হচ্ছে যদি একটু লাইনটাকে স্ট্রাকচারটাকে এদিক সেদিক করে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু মার্কটা বেশি পাবেন। যদি আপনার মাথায় সিনোনিম থাকে আপনি সিনোনিমটা করে দিতে পারেন এদিক সেদিক করে, তাহলে হচ্ছে মার্ক বেশি পাবেন। এখন কেউ যদি বলেন যে হচ্ছে সিনোনিম কিভাবে দেবো, সিনোনিম তো আপনার একটা মুখস্থের বিষয়, ঠিক আছে? সো এখন প্যাসেজ কি আসবে, সেখানে কোন শব্দ থাকবে, সেখানে কোন সিনোনিম থাকবে, আমার মনে হয় না যে ফেসবুক বা বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম কেউ আছেন যে হচ্ছে অগ্রিম প্রশ্ন আউট ছাড়া আপনাকে এই জিনিসটা বলে দিতে পারে। ঠিক আছে, সো আপনাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। আপনি যদি ভাবেন যে 1 ঘন্টার ক্লাস করেছি, এখন হচ্ছে আমি যখন যতই পেসেজ দেখবো আমি হচ্ছে সাথে সাথে সলিউশন করে ফেলতে পারবো, নো। আপনি হচ্ছে গাইডলাইন পেয়েছেন, এখন এই গাইডলাইনে আপনাকে হচ্ছে রাস্তা হাঁটতে হবে। ঠিক আছে, আপনার যখন বান্দরবান যান, একজন যদি গাইড থাকে আপনাকে বলে দেয় যে এই দিক দিয়ে হাঁটো, আপনার হাঁটাটা আপনার নিজের পায়ে হাঁটতে হয়, আর গাইডের পায়ে হাঁটে। গাইড আপনাকে গাইড করে শুধু। সো আপনি যদি এক্সপেক্ট করে বসে থাকেন যে 600 টাকার কোর্স এনরোল করেছি, এখন হচ্ছে আমি রিটেনে হচ্ছে সুপার বস হয়ে যাব, নো। আপনি তো সুপার বস হবেন না, আপনি যদি গাইডলাইন ফলো না করেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, চর্চা না করেন, তাহলে কেমনে হবেন? এখন আমার কাছে যদি জাদুবিদ্যা থাকতো যে আপনাকে হচ্ছে ফু দিব আর আপনি চাকরি পেয়ে যাবেন, তাহলে তো প্রথম ফুটা দিতাম আমি আমার ছোট ভাইকে, যে তোমার ফু দিলাম তোমার চাকরি হয়ে যাক। আমার 14 গোষ্ঠী হচ্ছে সরকারি চাকরিজীবী হতো। সো আমি আপনাকে শুধু পারি গাইডলাইনটা দেওয়ার জন্য, এবং হচ্ছে প্রফেশনালিজম থেকে, কারণ হচ্ছে আপনি পে করেছেন, এখন আমি সার্ভিস দিতে বাধ্য। সো আমার জায়গা থেকে আমাকে হচ্ছে বেস্ট সার্ভিসটা আপনাকে দিতে হবে প্রফেশনালিজমের জায়গা থেকে। সো আমি আমার প্রফেশনালিজমের জায়গা থেকে আপনাকে গাইডলাইন দিব, আপনি সেই গাইডলাইনটা নিবেন। 10টার ভিতরে আপনার 3টা জিনিস হচ্ছে কাজ করার মতো থাকবে, 7টা জিনিস আপনি জানেন, কারণ আপনি নিজেও অনার্স মাস্টার্স কমপ্লিট করা। ওই যে 3টা জিনিস, সেইটাকে নিয়ে মোট 10টা জিনিস নিয়ে, টোটাল জিনিস নিয়ে আপনাকে ইমপ্রুভ করে আপনি হচ্ছে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস টেক্স করে আপনি হচ্ছে আপনি একটা লেভেলে যাবেন, এবং আপনি হচ্ছে ভালো করবেন, আপনি ভবিষ্যতে হচ্ছে চাকরি পেয়ে যাবেন। দেখেন এখানে 3টা হচ্ছে আমরা হচ্ছে প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, আর 2টা প্রশ্নের উত্তর পাই নাই। এখন সাবটাইটেলের ক্ষেত্রে এখন হোয়াট টাইপ অফ রুলটা আমরা দেখে নিই। হোয়াট টাইপ অফ রুল কি বলেছে, যে হোয়াট টাইপ অফ রুল এনজিও প্লে টু এনহ্যান্স এজেন্ট ব্যাংকিং। দেখেন এজেন্ট ব্যাংকিং কিভাবে হচ্ছে এজেন্ট ব্যাংকিং কে করার জন্য, এনহ্যান্স করার জন্য এনজিও কিভাবে হচ্ছে রুল প্লে করে, এই জিনিসটাই তো বলেছে। এখন দেখেন এই জিনিসটা কিভাবে রোল প্লে করে, এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু পেতে পারি। তাহলে আমরা কি করব, দেখি আমরা হচ্ছে এনজিও কোথায় আছে সেখানে আমরা একটু দেখি যে এনজিও কিভাবে হচ্ছে রোল প্লে করে। দেখি কোথায় এনজিওর আমাদের হচ্ছে কিওয়ার্ড আছে, সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখব। দেখি এনজিওর কিওয়ার্ড কোথায় আছে। সো এজেন্সিজ গ্রেটার পোর can MFIS localities helping to provide low interest, so agent banking MFIS in case as a guarantor, okay, এটাও পেলাম না। Agent banking is the most useful channel to provide financial service to extreme poor development entities such as non-government organization and microfinance institution। দেখেন এই যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এন্ড মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন এমএফআইএস, তা এই এমএফআইএস মানে তো হচ্ছে এটার ভিতরে এনজিও আছে, তাই না? সো এই যে এনজিওস, এরা কি করে, গ্যারান্টর হিসেবে থাকে এবং কি করে, প্রোভাইড লোনস এট লো ইন্টারেস্ট, প্রোভাইড লোন এট লো ইন্টারেস্ট। সো এই যে লো ইন্টারেস্ট, এই লো ইন্টারেস্টে লোন দিয়ে হচ্ছে তারা হচ্ছে এজেন্ট ব্যাংকিং কে এনহ্যান্স করার জন্য হচ্ছে কাজ করতেছে। সো আপনি কিন্তু এই জিনিসটা এখানে পেয়ে গেলেন। দেখেন প্যাসেজের ভিতরে আপনি 4টা প্রশ্নের অ্যান্সার অলরেডি করে ফেলতে পেরেছেন। তাহলে এনজিওস প্লে এ বিগ রোল টু এনহ্যান্স এজেন্ট ব্যাংকিং বাই বিল্ডিং এ রিলেশনশিপ বিটুইন দা কিসের উপরে, কাস্টমার এবং হচ্ছে যে ব্যাংক, তারা কি করে, যে ডিস্ট্রিবিউশন লো ইন্টারেস্ট লোনস টু কাস্টমার, মানে কাস্টমারকে লো ইন্টারেস্ট লোন তারা হচ্ছে দেয়।
সো আমরা কিন্তু 4টা প্রশ্নের অ্যান্সার প্যাসেজ থেকে পেলাম এবং কিওয়ার্ড খুঁজে খুঁজে। এখন একজন যে প্রশ্নটা বলেছিলেন সাবটাইটেল নিয়ে, এখন আসেন দেখি সাবটাইটেল নিয়ে। তো কেউ বলেন তো এই প্যাসেজটা কি সম্পর্কিত, শুধু এতটুকু বলেন। সাবটাইটেল, টাইটেল করার কথা বলেন, বারবার সাবটাইটেল বলতেছি, সুইটেবল টাইটেল আর কি। সো টাইটেল আমার বলার দরকার নাই, বলেন এই প্যাসেজটা কি নিয়ে কথা বলেছে। এজেন্ট ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং নিয়ে কথা বলেছে। এই ইয়েটা হচ্ছে বন্ধু। এজেন্ট ব্যাংকিং নিয়ে কথা বলেছে। এবং দেখেন এই যে এখানে অ্যাচিভমেন্টের কথা বলেছিল, আপনি যদি পুরা প্রশ্নগুলো পড়েন একটা আইডিয়া পাবেন কি হয়েছিল। যে এনজিওরা হচ্ছে যেহেতু বলেছে হোয়াট টাইপ অফ রোল ক্যান এনজিও প্লে টু এনহ্যান্স এজেন্ট ব্যাংকিং, তার মানে হচ্ছে এজেন্ট ব্যাংকিং এনজিওরা হচ্ছে রোল প্লে করতেছে এনহ্যান্স করার জন্য। তারপরে হচ্ছে বেস্ট সাপোর্ট দিতেছে হচ্ছে এমএফআইএস। আবার কোলাটেরালের কথা বলেছে। ও আচ্ছা, কোলাটেরাল মানে হচ্ছে আমরা বলি নাই, কোলাটেরালের কথা আমরা হচ্ছে আসবো টাইটেলটা বলে তারপরে কোলাটেরাল কথা বলতেছে। ফিগার আউট দ্য অ্যাচিভমেন্ট অফ সেক্টর ইন দিস, সেক্টরটা কি এজেন্ট ব্যাংকিং। তাহলে এই টাইটেলটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এখন কেউ বলতে পারেন যে এজেন্ট ব্যাংকিং তো একটা পানি ভাত মার্কা টাইটেল হয়ে গেল। এখন আপনি যদি টাইটেলের কথা বলেন, টাইটেল কেমনে শিখবেন? টাইটেলের জন্য কেউ বলতে পারেন যে টাইটেলের জন্য কি শীট দেওয়া হবে? টাইটেলের জন্য কি কোনো বই, বাজারে কোনো বই আছে? বাজারে কোনো বই নাই, ইউটিউবে কোনো ভিডিও নাই। হ্যাঁ, গুগলের রিসোর্স আছে, সেটা আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এখন আপনারা হচ্ছে আমার হচ্ছে দেখবেন অনেকগুলো পিডিএফ আমি হচ্ছে একজনে হচ্ছে ই করেছিল, কম্বাইন করেছিল, সেটা আমি বিভিন্ন গ্রুপে দিয়েছিলাম। তো আপনারা দেখবেন যে এখানে প্রায় 400-র উপরে পেজ আছে। তো অনেকে বলবেন যে এখান থেকে কি পড়বো, এত পড়া, এগুলো তো পড়া যাবে না, এগুলো তো পড়ার ইয়া না। তো সেইখান থেকেও আপনি কিন্তু টাইটেল লার্ন করতে পারেন। টাইটেল কিভাবে লিখে সেটা আপনি লার্ন করতে পারেন। দেখেন এজেন্ট ব্যাংকিং নিয়ে আমি হচ্ছে গুগলে সার্চ দিয়েছিলাম, আপনারা আশা করি একটু দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিই। দেখেন যে এজেন্ট ব্যাংকিং নিয়ে আমি হচ্ছে যখন গুগলে সার্চ দেই তখন কিরকম আসেছে, এজেন্ট ব্যাংকিং গোয়িং প্লেসেস। সো আপনি যদি এই জিনিসটা দেন, এই টাইটেলটা দেন, আপনার কিন্তু কোনো প্রবলেম নাই যে এজেন্ট ব্যাংকিং হচ্ছে রুরাল এরিয়া বিভিন্ন জায়গায় হচ্ছে যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু বলা যায় যে এজেন্ট ব্যাংকিং রিচ করতেছে, কারণ 2017 সাল পর্যন্ত আগের বছরের চেয়ে ডাবল হয়ে গিয়েছিল, ডাবলের চেয়ে বেশি হয়ে গিয়েছিল। আবার বলতে পারেন কি দ্য রাইজ অফ এজেন্ট ব্যাংকিং ইন বাংলাদেশ। সো আমি হলে এটা বলতাম দ্য রাইজ অফ এজেন্ট ব্যাংকিং ইন বাংলাদেশ। তো দেখেন এই যে কথাটা একজন বলেছিলেন লম্বা করে যদি সেন্টেন্সের মতো টাইটেল দেওয়া যায়, দেখেন এই জিনিসটা যদি আপনি লেখেন এক শব্দ 2 3 4 5 6 7 শব্দ একটা টাইটেল, দ্য রাইজ অফ এজেন্ট ব্যাংকিং ইন বাংলাদেশ। আশা করি টাইটেল সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে। এখন এসেছে কি কোলাটেরাল, ঠিক আছে? এখন কোলাটেরাল মানে কি? কোলাটেরাল মানে হচ্ছে জামানত। সো জামানত কেন দেয় এই জিনিসটা হচ্ছে আপনাকে ইংলিশে বুঝিয়ে দিতে হবে যে আমি জামানত দিলাম এই জন্য যদি আমি হচ্ছে লোনটা আপনাকে পে না করতে পারি সেই জন্য যে আমি এনসিউরিটি দিলাম, এরকম একটা কথা। তো এটাকে আপনি যদি ইংলিশে লিখতে চান তাহলে সুন্দর করে আপনার ভাষায় আপনি লিখে দিতে পারবেন, সুন্দর করে আপনার ভাষায় লিখে দিতে পারবেন যে কোলাটেরাল ইজ বোরোয়ার প্লিজ, মানে হচ্ছে তারা হচ্ছে কি প্রতিশ্রুতি দিয়েছে অফ স্পেসিফিক প্রপার্টি, একটা নির্দিষ্ট সম্পত্তির উপর, টু এ লেন্ডার, একজন ঋণ দাতার কাছে, টু সিকিউর, কি সিকিউর, নিরাপদ করার জন্য, রিপেমেন্ট অফ এ লোন, একটা লোন রিপেমেন্ট করার জন্য। সো এই হচ্ছে গিয়ে কথা। তো এখন আপনি হয়তো বা এই অ্যান্সার করলে কোলাটেরাল যদি একেবারে না বুঝেন তারপরে এখান থেকে কিন্তু মেসেজ করে বুঝতে পারবেন যে গরিব মানুষরা কখন হচ্ছে ঋণ নিতে পারে না, তারপরে এনজিওরা কি করে। আপনি যদি এজেন্ট ব্যাংকিং সম্পর্কে 2-3টা আর্টিকেল পড়েন এই জিনিসটা আপনি হচ্ছে সেন্স বিল্ড আপ করে বুঝতে পারবেন। সো 3টা প্রশ্ন আমরা এখানে 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন হুবহু পেয়েছি আর 2টা প্রশ্ন পেয়েছি আমরা সেন্স বিল্ড আপ করে, আমরা পুরো থিমের উপরে পেয়েছি। সো এই ছিল প্যাসেজ নিয়ে আমাদের আজকের ক্লাস। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। সবাইকে শুভরাত্রি।